হ্যালো বন্ধুরা, আপনারা আছেন রেড ব্লাড ইউটিউব চ্যানেলে। আজ আমরা আপনাদের শোনাতে চলেছি এক লোমহর্ষক গল্প, যার প্রতিটি ছত্রে লুকিয়ে আছে রোমহর্ষক সাসপেন্স আর গা ছমছমে উত্তেজনা। আমাদের আজকের গল্পের নাম রতনপুরের অভিশাপ। কি এমন অভিশাপ যা রতনপুর গ্রামকে গ্রাস করে রেখেছে? কি এমন রহস্য যা যুগের পর যুগ ধরে ঘুমিয়ে আছে সেই গ্রামের প্রতিটা ধূলিকণায়? এই গল্পের রচয়িতা রাকিব, গল্পের এডিটিং এবং পোস্টার ডিজাইনে রয়েছে খালিদের নিপুণ হাতের ছোঁয়া। এই চ্যানেলটিতে ভূত, পেত, প্রেম, রহস্য সব ধরনের গল্প আমরা ধীরে ধীরে ছাড়তে থাকব। তাহলে আর দেরি কেন? হেডফোনটা কানে লাগিয়ে প্রস্তুত হয়ে যান এক অলৌকিক অভিজ্ঞতার জন্য, কারণ রতনপুরের অভিশাপ আপনার ঘুম কেড়ে নিতে আসছে এক্ষুনি। চলো শুরু করা যাক। সেপ্টেম্বরের এক বিকেল। কলেজ ক্যাম্পাসে ভিড় জমে আছে। চারদিক থেকে ভেসে আসছে খিলখিল হাসি। কেউ আবার তাড়াহুড়ো করে ক্লাসে ঢুকছে, কেউ বা সিঁড়ির ধাপে বসে গিটার বাজাচ্ছে। বাতাসে মিশে আছে নতুন বয়সের উচ্ছ্বাস। কলেজের ইংরেজি বিভাগের ছাত্র রোহান সবসময়ই অন্যরকম। চোখে চশমা, হাতে খাতা কলম, ক্লাসে সবসময় প্রথম সারিতে বসা। বন্ধুরা তাকে ডাকে প্রফেসর রোহান। কিন্তু তার ভেতরে এক অদম্য কৌতূহল, বিশেষ করে ইতিহাস আর রহস্যের প্রতি। সেদিন রোহান ক্লাস শেষে লাইব্রেরিতে ঢুকল। দূরের টেবিলে বসেছিল মেরিনা, লম্বা খোলা চুল, মিষ্টি হাসি, আর তার চোখ দুটো যেন সবসময় গল্প খুঁজে বেড়ায়। রোহানের সাথে তার বন্ধুত্ব দীর্ঘদিনের, তবে সেই বন্ধুত্বের ভেতর একটা অদৃশ্য টান যেন আস্তে আস্তে জন্ম নিচ্ছে। মেরিনা তাকিয়ে হেসে উঠল। আবার এসেছ বই খুঁজতে? রোহান হেসে উত্তর দিল, বই ছাড়া আমি থাকতে পারি, তবে আজ একটু অন্যরকম কিছু খুঁজব। ঠিক তখনই লাইব্রেরির পুরনো আলমারির ভেতরে ধুলো মাখা এক বই চোখে পড়ল। চামড়ার মলাট, কালো হয়ে যাওয়া কালি, আর গন্ধটা যেন পুরনো ধূপ ধুনোর মতো। বইটা হাতে নিতেই মনে হলো এর ভেতর থেকে যেন ফিসফিস করে কেউ ডাকছে। পাতা উল্টাতেই দেখা গেল অদ্ভুত সব আঁকিবুকি, শ্মশান, মন্ত্র, দেবীর ছবি, আর এক জায়গায় লেখা তন্ত্র সাধনার গোপন কাহিনী, শ্মশানের রহস্য। রোহানের বুক থরফর করতে লাগল। সে মেরিনাকে ডেকে আনল। মেরিনা বইটা দেখে প্রথমে চমকে উঠল। পাতার কোণ ছুঁয়েই যেন তার শরীর কেঁপে উঠল। মেরিনা ধীরে বলল, রোহান, এটা শুধু বই না, মনে হচ্ছে কেউ নিজের অভিজ্ঞতা লিখেছে। ঠিক তখনই এসে হাজির দীপন। সে ছিল চিরকালীন যুক্তিবাদী। আরে ওসব ফালতু লোককথা, ভূতপ্রেত বলে কিছু নেই, এগুলো পড়তে পড়তে পাগল হয়ে যাবে। কিন্তু সঞ্জয় চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে এক অদ্ভুত আগ্রহ আর ঈর্ষার ছাপ, কারণ সে বুঝতে পারছে মেরিনার দৃষ্টি রোহানের দিকে আটকে গেছে। কয়েক ঘন্টা পরে চারজন মিলে কলেজ ক্যান্টিনে বসল। চায়ের কাপে ধোঁয়া উঠছে, চারপাশে হুল্লোড়, কিন্তু তাদের টেবিলে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। রোহান বইটা টেবিলে রেখে পড়তে শুরু করল। এক দূরবর্তী গ্রামে আছে প্রাচীন শ্মশান ঘাট, যেখানে এখনও চলে রক্তপায়ী সাধনা। মধ্যরাতে ভেসে আসে ডামরুর শব্দ, আর পূর্ণিমায় শোনা যায় শ্মশানের ডাক। মেরিনার শরীর কাঁপতে লাগল। তুমি কি বিশ্বাস করো এসব সত্যি হতে পারে? রোহান একটু ভেবে বলল, সব ইতিহাসই কোনো না কোনো সত্যের ওপর দাঁড়িয়ে, আমরা চাইলে খুঁজে দেখতে পারি। দীপন গলা ছাড়ে হেসে উঠল, আরে পাগল নাকি, ভূত দেখার শখ হলো? কালই আবার খবর হবে কলেজের 4 ছাত্র শ্মশানে গিয়ে গায়েব। সঞ্জয় ফিসফিস করে বলল, তবু শুনতে ভয়ঙ্কর লাগছে। রাত বাড়ল। হোস্টেলের পথে হাঁটতে হাঁটতে মেরিনা আকাশের দিকে তাকাল। পূর্ণিমার আলোয় তার মুখটা যেন রহস্যময় হয়ে উঠল। সে ধীরে ধীরে বলল, রোহান, আমার মনে হচ্ছে এই বইটা আমাদের জন্যই এসেছে। এটা শুধু গল্প না, এর ভেতরে কিছু আছে যা আমাদের টানছে তার দিকে। রোহান তার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইল। তার বুকের ভেতর কেমন একটা অদ্ভুত অনুভূতি। মনে হলো সত্যি হয়তো শুরু হতে যাচ্ছে এমন এক যাত্রা যা তার জীবন পাল্টে দেবে। কিন্তু সে জানত না এই যাত্রার শেষ তাকে এমন অন্ধকারে ঠেলে দেবে যেখান থেকে আর ফেরা সম্ভব নয়। কলেজের দিনগুলোতে সাধারণত সবাই মজা, প্রেম আর ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু রোহান আর তার বন্ধুদের মাথায় এখন ঘুরছে একটাই বিষয়, সেই রহস্যময় বই। সকালের ক্লাসে প্রফেসর পড়াচ্ছেন শেক্সপিয়ারের নাটক, অন্যরা নোট নিচ্ছে, কেউ বা ফোনে চুপি চুপি গান শুনছে,
কিন্তু রোহানের খাতা ভর্তি হচ্ছে কেবল অদ্ভুত সব প্রশ্নে। তন্ত্রসাধনা কি সত্যিই ছিল? শ্মশানের ডাক কি কেবল গল্প নাকি বাস্তব? মেরিনা একপাশে বসে খেয়াল করছে। তার চোখে এক ধরনের অদ্ভুত কৌতূহল। ক্লাস শেষে সে হঠাৎ বলে উঠল, তুমি কি খেয়াল করেছ বইয়ের পাতায় গ্রামের নাম লেখা আছে? রতনপুর। আমি নেটে সার্চ করলাম, সত্যি আছে জায়গাটা। রোহান চমকে গেল। মানে, বইটা পুরোপুরি কাল্পনিক না? দীপন বিরক্ত স্বরে বলল, আবার শুরু হলো? বইতে লেখা মানেই সব সত্যি না। তোমরা যেটা করছো ওটা শুধু বালখিল্য কৌতূহল। কিন্তু দীপনের কথায় কারোর হুঁশ হল না। বরং সেই বিকেলেই তারা চারজন আবার লাইব্রেরিতে গিয়ে বইয়ের বাকি অংশ পড়তে লাগল। বইয়ের ভেতরের গোপন তথ্য। পাতায় পাতায় ভেসে আসছে অদ্ভুত কিছু বর্ণনা। এক জায়গায় লেখা, রতনপুর গ্রামের প্রাচীন শ্মশানঘাটে কালী পুজো হয়। অগ্নিদেব নামের এক তান্ত্রিক সেখানে পশুবলি দিয়ে শক্তি আহরণ করে। মধ্যরাতে আগুন জ্বলে ওঠে নিজে থেকে, আর মাটির নিচ থেকে বের হয় অচিন কণ্ঠস্বর। মেরিনা ফিসফিস করে পড়ল লাইনগুলো। তার কণ্ঠে শিহরণ জড়িয়ে আছে। রোহান, যদি সত্যিই এমন কেউ থাকে, তবে সে তো ভয়ঙ্কর। রোহান চিন্তিত স্বরে বলল, কিন্তু ইতিহাসের জন্য আমাদের সব খুঁজে বের করা দরকার। আমরা কলেজের প্রজেক্ট হিসেবে নিলেই পারি। দীপন হেসে উঠল। প্রজেক্টের নামে ভূতের পিছনে ঘুরবে? স্যারকে বললে উল্টে তিরস্কার করবে। সঞ্জয় এবার প্রথমবার মুখ খুলল। তার গলা ভারী শোনাল। তবু আমার মনে হয় যাওয়া উচিত। যদি সত্যি কিছু থাকে তাহলে সেটা সবার জানা দরকার। দীপন তাকে তিরস্কার করল। তুইও নাকি এখন ভূতে বিশ্বাস করিস? সঞ্জয় কোনো উত্তর দিল না, শুধু মেরিনার দিকে তাকাল। তার চোখে কেমন যেন এক অদ্ভুত দীপ্তি। ক্যান্টিনের আড্ডা। কয়েকদিন ধরে চারজনের কথাবার্তা সবকিছু বাইরে গিয়ে কেবল বই আর রতনপুর গ্রামের রহস্যে আটকে গেল। ক্যান্টিনে বসে চায়ের কাপে ধোঁয়া উঠছে, পেছনে গিটার বাজছে, কিন্তু তাদের টেবিলে আলোচনার বিষয় ভূত, শ্মশান আর তন্ত্র সাধনা। রোহান বলল, দেখো, আমরা চাইলে আসলে একটা টিম বানাতে পারি। কলেজের প্রজেক্টে লোকসংস্কৃতি বা ফোকলোর স্টাডিজ দেখাব। ওর ভেতরে আমরা শ্মশানঘাটের রহস্য খুঁজব। মেরিনা উৎসাহ ভরে বলল, হ্যাঁ, আমি তো চাই একবার রতনপুর যাওয়া হোক। শুনেছি ওখানে এখনও কিছু পুরনো বিশ্বাস টিকে আছে। দীপন চোখ উল্টে বলল, তোরা সবাই পাগল। তবে যাও, আমার কিছু যায় আসে না, আমি আসছি না। কিন্তু অন্তরে অন্তরে সে বুঝতে পারছিল, বন্ধুরা যদি সত্যিই যায় তাহলে একদিন সেও জড়িয়ে পড়বে। পূর্ণিমার রাত। কয়েকদিন পরই ছিল পূর্ণিমা। হোস্টেলের বারান্দা থেকে দেখা যাচ্ছিল রূপালী আলোয় ভাসছে কলেজ ক্যাম্পাস। মেরিনা চুপচাপ দাঁড়িয়েছিল। রোহান কাছে গিয়ে বলল, কি ভাবছ? মেরিনা হালকা গলায় বলল, পূর্ণিমা মানেই বইটার কথা মনে পড়ে যায়। লেখা ছিল না, পূর্ণিমায় শোনা যায় শ্মশানের ডাক? রোহান হাসল, তুমি কি ভয় পাচ্ছ? মেরিনা তার দিকে তাকাল। চোখে ভয় নেই, বরং এক অদ্ভুত আকর্ষণ। না, ভয় না, বরং টান। মনে হচ্ছে কেউ যেন ডাকছে। সেই মুহূর্তে রোহানের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল, এটা কেবল মজা বা গবেষণা নয়, এখানে কিছু আছে যা মেরিনাকে গভীরভাবে টেনে নিচ্ছে। কমলি দিদার গল্প। এরই মধ্যে রোহান আর মেরিনা গ্রামের পুরনো তথ্য খুঁজতে লাগল। তারা লাইব্রেরিতে এক পুরনো রিসার্চ পেপার পেল, যেখানে লেখা ছিল, রতনপুরে এক বৃদ্ধা আছেন, সবাই তাকে কমলি দিদা বলে ডাকে। তিনি নাকি বহুদিন ধরে লোককথা আর পুরনো তন্ত্রসাধনার ইতিহাস জানেন। মেরিনা উত্তেজনায় রোহানের হাত ধরল। তাহলে ঠিক হল, আমাদের প্রথম গন্তব্য রতনপুর। কমলি দিদার কাছে সব জানব। রোহান মাথা নাড়ল। তাহলে ট্রেন ধরতে হবে, হয়তো দুদিনের মধ্যে যাওয়া যায়। পাশেই বসা দীপন গম্ভীর মুখে বলল, তোরা কি একদম সিরিয়াস? রোহান হেসে উঠল, হ্যাঁ ভাই, এটা আমাদের কলেজের প্রজেক্ট, তবে একই সাথে এক অ্যাডভেঞ্চার। দীপন মুখ ঘুরিয়ে সিগারেট ধরাল। অ্যাডভেঞ্চার শেষে যদি লাশ নিয়ে ফিরতে হয়? কথাটা শুনে চারপাশে এক মুহূর্ত নীরবতা নেমে এলো। চায়ের ধোঁয়া হালকা বাতাসে মিলিয়ে গেল। পূর্ণিমার রাত। সেই রাতেই মেরিনা এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দাঁড়িয়ে আছে এক শ্মশানে। চারপাশে আগুন জ্বলছে, মন্ত্র উচ্চারণ ভেসে আসছে। দূরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত তান্ত্রিক, চোখ লাল, হাতে ডমরু।
তান্ত্রিক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে আর পেছন থেকে কঞ্জ ভেসে আসছে। মেরিনা, তোমার রক্তেই আছে শক্তি, তোমাকেই দরকার। চমকে ঘুম ভেঙে গেল তার, শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু অদ্ভুতভাবে সে ভয় পেল না, বরং মনে হল স্বপ্নটা যেন তাকে ডাকছে। পরের দিন সকালে মেরিনা রোহানকে সব স্বপ্নের কথা বলল। রোহান শিউরে উঠল। এটা কাকতালীয় হতে পারে না, মনে হচ্ছে বইটা আমাদের জীবনেই ঢুকে পড়েছে। মেরিনার ধীরে বলল, তাহলে যেতেই হবে রোহান, রতনপুরে। রোহান জানত না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু তার চোখে তখন এক অদ্ভুত ঝিলিক, অ্যাডভেঞ্চারের, কৌতূহলের আর একটুখানি ভয় মেশানো উত্তেজনার। আর দূরে বসে থাকা সঞ্জয় চুপচাপ সব শুনছিল। তার চোখে লুকিয়েছিল ভিন্ন রকম এক আগুন। শহরের ব্যস্ত কলেজ ক্যাম্পাস থেকে এবার শুরু হলো এক নতুন যাত্রা। তাদের গন্তব্য রতনপুর গ্রাম, যেখানে শ্মশানঘাটের রহস্য আর অদ্ভুত লোকবিশ্বাস লুকিয়ে আছে। ট্রেন যাত্রা। শনিবার ভোরবেলা। হাওড়া স্টেশন তখন জনসমুদ্র। চায়ের কাপে ধোঁয়া, হকারদের হাঁক ডাক, ট্রেনের সিটি, সব মিলে এক বিশৃঙ্খলা। রোহান, মেরিনা, দীপন আর সঞ্জয় চারজন মিলে স্টেশনে হাজির। রোহানের কাঁধে ব্যাগ, ভেতরে নোটবুক আর সেই রহস্যময় বই। মেরিনার হাতে ছোট্ট একটি ডায়েরি, যেখানে সে নিজের অভিজ্ঞতা লিখে রাখে। দীপন বিরক্ত মুখে বলল, বললাম না এসব ছেলেমানুষই, তবু তোমরা না শুনে আমাকে টেনে আনলে। রোহান হেসে উত্তর দিল, তোকে ছাড়া দলটা অসম্পূর্ণ, তুই না থাকলে কে যুক্তি দেখাবে? সঞ্জয় চুপচাপ দাঁড়িয়েছিল। মেরিনার দিকে তার দৃষ্টি স্থির, যেন সে রোহান আর মেরিনার কাছাকাছি আসাটা সহ্য করতে পারছে না। ট্রেন ছাড়ল। জানালার বাইরে ছুটে চলা দৃশ্য, খোলা মাঠ, ধানক্ষেত, নদী, সব যেন তাদেরকে অজানার দিকে ঠেলে দিচ্ছিল। গ্রামের পথে আগমন। কয়েক ঘন্টার যাত্রা শেষে তারা নামল এক ছোট্ট স্টেশনে। সেখান থেকে ভ্যানে চড়ে এগোতে হল রতনপুর গ্রামের দিকে। গ্রামের রাস্তা ধরে যেতে যেতে দেখা গেল খেজুর গাছের সারি, কাঁচামাটির ঘর, গরুর গাড়ি আর কোথাও কোথাও শ্মশানের মতো নির্জনতা। মেরিনা ধীরে বলল, রোহান, জায়গাটা কেমন অদ্ভুত লাগছে না? রোহান চারপাশ দেখে উত্তর দিল, এটাই তো আসল ভারত, যেখানে লোককথা এখনও বেঁচে আছে। দীপন ব্যঙ্গ করে বলল, লোককথা নয়, বরং কুসংস্কার। কিন্তু সঞ্জয় এবার চুপ করল না। কুসংস্কার হোক বা না হোক, সত্যিই যদি এখানে কিছু ঘটে থাকে। দীপন ঠোঁট বাঁকিয়ে হেসে দিল, কিন্তু তার চোখেও একটু অস্বস্তি ছিল। গ্রামের ভিতরে ঢুকতেই তারা লক্ষ্য করল লোকজন তাদের কৌতূহল ভরা চোখে দেখছে, কারণ বাইরের লোক এখানে সচরাচর আসে না। এক বুড়ো ভদ্রলোক এগিয়ে এসে বললেন, তোরা কারা, কি জন্য এসেছিস? রোহান বিনয়ের সাথে উত্তর দিল, আমরা কলেজ থেকে এসছি, লোকসংস্কৃতি নিয়ে গবেষণা করছি, শুনেছি এখানে অনেক পুরনো গল্প আছে। বুড়ো ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর নিচু স্বরে বললেন, গল্প শোনার জন্য এসেছিস, শুনবি, কিন্তু শ্মশানের দিকে পা দিস না, ওখানে অশরীরীরা ঘুরে বেড়ায়। কথা শেষ করে তিনি চলে গেলেন। তাদের বুকের ভেতর হালকা শিহরণ বয়ে গেল। কোমলী দিদার সাথে পরিচয়। বিকেলের দিকে তারা পৌঁছল গ্রামের এক কোণে, যেখানে ছোট্ট কুঁড়েঘরে থাকেন কোমলী দিদা। চুল সাদা, চোখে মোটা চশমা, হাতে তুলসীর মালা। মেরিনা এগিয়ে গিয়ে বলল, দিদা, আমরা শহরের এক কলেজ থেকে এসছি, শুনেছি আপনি গ্রামের পুরনো গল্প জানেন। কোমলী দিদা মুচকি হেসে তাদের ভেতরে ডাকলেন। ঘরের ভেতর ধূপের গন্ধ, দেওয়ালে ঝোলানো পুরনো ছবির ফ্রেম। দিদা আস্তে আস্তে বলতে শুরু করলেন, রতনপুরের নাম কোথায় শুনলি তোরা তা আমি জানি না। এই গ্রাম বহুকাল ধরে রহস্যে ঢাকা। এখানে একসময় থাকত অগ্নিদেব তান্ত্রিক, ভয়ঙ্কর সাধক, পশু বলি দিত, রক্ত দিয়ে শক্তি আহরণ করত। লোকেজনে বলে সে আজও বেঁচে আছে, বন আর শ্মশানের ভেতর। রোহান চমকে উঠে জিজ্ঞাসা করল, আজও বেঁচে আছে? কেমন করে সম্ভব? কোমলী দিদার চোখ জ্বলে উঠল। তান্ত্রিকরা সাধারণ মানুষ না, তারা মৃত্যুকে ফাঁকি দিতে পারে, তবে তার জন্য মূল্য দিতে হয়।
পশুর প্রাণ, কখনো মানুষেরও। মেরিনা কেঁদে উঠল। মানে এখানে সত্যি নরবলিও হতো? কোমলী দিদা ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ মা, বহুদিন আগে। এখন লোকে মুখে মুখে শুধু গল্প বলে, কিন্তু আমি জানি শ্মশানঘাটে আজও মন্ত্র পড়ে। দীপন জোরে হেসে উঠল। অত ভয় দেখানোর দরকার নেই দিদা, এসব বাজে কুসংস্কার। কোমলী দিদা তার দিকে তাকালেন কড়া দৃষ্টিতে। হাসবি না বাবা, অদেখাকে হেয় করলে তাদের কোনো যায় আসে না, কিন্তু তারা যদি তোকে একবার হেয় করতে ধরে, তুই সহ্য করতে পারবি তো বাবা? তারা তোকে শাস্তি দেবে। সেই মুহূর্তে ঘরে এক অদ্ভুত শীতলতা নেমে এলো। রাতের শ্মশান। সেদিন রাতে তারা গ্রামের স্কুল ঘরে থাকার ব্যবস্থা করল, কিন্তু ঘুম আসছিল না কারোর। রাত 12টার দিকে হঠাৎ বাইরে থেকে ভেসে এলো অদ্ভুত একটা শব্দ। ডামুরের মতো বাজনা, আবার কেমন যেন কান্নার মতো আওয়াজ। মেরিনা কেঁপে উঠে বলল, শুনতে পাচ্ছ? এ তো বইয়ে লেখা ঠিক সেই শব্দ। রোহান জানালা দিয়ে তাকিয়ে দেখল দূরে শ্মশানের দিকে হালকা আগুন জ্বলছে। তার বুক ধরফর করে উঠল। চলো, আমাদের দেখতে হবে। দীপন প্রতিবাদ করল, পাগল হয়েছ নাকি? এ রাতে শ্মশানে যাবে? কিন্তু মেরিনা দৃঢ় স্বরে বলল, যেতে হবে রোহান, আমাদের দেখতে হবে। সঞ্জয় শুধু নীরবে মাথা নেড়ে হাঁটতে শুরু করল। শ্মশানের ছায়া। চারজন ধীরে ধীরে পৌঁছল শ্মশানঘাটের কাছে। গাছের ফাঁক দিয়ে দেখা গেল কয়েকজন মানুষ আগুন জ্বালিয়ে কিছু করছে। মন্ত্রোচ্চারণ ভেসে আসছে। ওম রিং কালী কালী, রক্ত পাই মা কালী। হঠাৎই দেখা গেল এক কালো ছায়ামূর্তি। চোখ দুটো লাল, হাটে ডমরু, গলায় হাড়ের মালা। মেরিনার শরীর ঠান্ডা হয়ে গেল। উই কি অগ্নিদেব তান্ত্রিক? রোহান নিঃশব্দে নোটবুক খুলে লিখতে লাগল, কিন্তু ঠিক তখনই কালো ছায়াটা যেন তাদের দিকেই তাকালো। তার চোখের দৃষ্টি ভেদ করে গেল চারজনের বুক। দীপন চিৎকার করে উঠল, চলো এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু মেরিনা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখে ভয় নাই, বরং এক অদ্ভুত আকর্ষণ। ছায়ামূর্তিটা হঠাৎ হাত তুলল। চারিদিকে আগুনের শিখা যেন আরো উঁচু হয়ে উঠল। আর সেই মুহূর্তে তাদের কানে ভেসে এলো, তোদের অপেক্ষায় আছি, তোদের মধ্যেই আছে আমার শক্তি। চারজনের বুক কেঁপে উঠল। তারা দৌড়ে পালালো শ্মশান থেকে, কিন্তু ভেতরে ভেতরে বুঝে গেল এখন আর ফেরা সম্ভব নয়, কারণ শ্মশানের ডাক একবার যে শোনে, তাকে শেষ পর্যন্ত ঘুরে এখানেই আসতে হবে। শমশানঘাট থেকে পালিয়ে আসার পর চারজন নিঃশ্বাস নিতে নিতে থেমে গেল গ্রামের স্কুল ঘরের বারান্দায়। মেরিনা হাঁপাতে হাঁপাতে ফিসফিস করে বলল, ওই চোখগুলো, ওই দৃষ্টি যেন আমাকে ডেকেছিল। রোহান কাঁপা গলায় উত্তর দিল, হ্যাঁ, আমিও অনুভব করেছি, কিন্তু ওটা কে? মানুষ না অন্য কিছু? দীপন চেঁচিয়ে উঠল, পাগল হয়ে যাচ্ছ তোমরা? ও সব ছিল কোনো নাটক, কোনো গ্রাম্য পুজোর অংশ। সঞ্জয় মুখ নামিয়ে ফিসফিস করল, না দীপন, নাটক হলে আমার বুকের মধ্যে এই ঠান্ডা ঢেউ নামত না। ওটা অন্য কিছু। বাতাস ভারী হয়ে উঠল। দূরে কুকুরের হাউমাউ ডাক শোনা যাচ্ছিল। বইয়ের নতুন গোপন রহস্য। ভোর হওয়ার পর রোহান আবার খুলল সেই রহস্যময় বই। রাতের ঘটনাগুলো যেন পাতার ভেতরে লেখা ছিল। পূর্ণিমার রাতে শ্মশানে অগ্নিশিখায় যখন অগ্নিদেব তান্ত্রিক আবির্ভূত হয়, তখন যে তাকে দেখে সে আর তার ডাক অস্বীকার করতে পারে না। তাদের জীবন বাধা পড়ে যায় ওর ওই তন্ত্রে। মেরিনার চোখ পড়ল এক জায়গায়। সেখানে আঁকা এক নারী মূর্তি, হাতে পদ্ম, চোখে রহস্যময় টান। তার নিচে লেখা, অগ্নিদেবের শক্তির ধারক রূপিণী নারী, যে তাকে গ্রহণ করবে সেই হবে তার সঙ্গিনী। মেরিনা চুপ করে গেল। তার চোখে যেন এক অদ্ভুত মায়া ভেসে উঠল। রোহান উদ্বিগ্ন স্বরে বলল, মেরিনা, তুই বইটা পড়বি না। যত পড়ছিস ততই যেন তোর ওপর প্রভাব পড়ছে। মেরিনা ধীরে ফিসফিস করল, কিন্তু রোহান, আমি মনে করি এ শুধু পড়া নয়, এ যেন আমার পুরনো কোনো স্মৃতি। রোহানের বুকটা হিম হয়ে গেল। কোমলি দিদার সতর্কবার্তা। সকালবেলা তারা আবার গেল কোমলি দিদার কাছে। দিদা তাদের মুখ দেখেই আজ করতে পারলেন কিছু একটা ঘটেছে। তোরা গেছিস তাই না শ্মশানে? দিদা,
আমরা সত্যিই কিছু দেখেছি, এক অদ্ভুত মানুষ, মানুষ না যেন, যেন কোনো বিশাল ছায়া। দিদার মুখ শক্ত হয়ে গেল। ওই তো অগ্নিদেব, আমি বলেছিলাম পা দিস না, এখন ও তোদের টেনে নেবে। দীপন রাগে গর্জে উঠল, এবারও যদি এসব ভূতের গল্প বলেন আমি চলে যাব। দিদা তাকালেন দীপনের চোখে। বিশ্বাস করো না করো, অগ্নিদেব একদিন এই গ্রামে রাজত্ব করত। কালী সাধনায় সে শক্তি পেয়েছিল। পশু বলি দিয়ে শুরু করলেও পরে সে চাইত নরবলি। তখন গ্রামবাসী তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তার মৃত্যু হয়নি। তার দেহ ভস্ম হলেও আত্মা বেঁধে গেছে এই শ্মশানে, আর প্রতি পূর্ণিমায় সে ফিরে আসে। সঞ্জয় শ্বাস রুদ্ধস্বরে বলল, তাহলে সেই কি মেরিনাকে ডাকছে? দিদা মাথা নিচু করে ফিসফিস করলেন, হ্যাঁ, অগ্নিদেবের শক্তি কেবল নারীদেরকেই টানে, আর মেরিনার মধ্যে সেই সাড়া আছে। ঘরের ভেতর এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। মেরিনার স্বপ্ন। সেই রাতেই মেরিনা ঘুমোতে গিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখল। চারপাশে জ্বলছে আগুন, তার সামনে দাঁড়িয়ে আছে কালো অগ্নিদেব, গলায় হাড়ের মালা, হাতে ত্রিশূল। সে গম্ভীর কণ্ঠে বলল, এসো, আমার সাথে এসো, তুমিই আমার শক্তির ধারক, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। মেরিনা স্বপ্নে কেঁপে উঠল, কিন্তু অদ্ভুতভাবে ভয় পেল না, বরং টের পেল যেন সে আগে কোথাও এই চোখগুলো দেখেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই সে রোহানকে সব বলল। রোহান হতভম্ব হয়ে গেল। না মেরিনা, ওসব ভাবিস না, ও শুধু দুঃস্বপ্ন। কিন্তু মেরিনা ধীরে ফিসফিস করল, কিন্তু রোহান, আমি মনে করি এ শুধু পড়া নয়, এ যেন আমার পুরনো কোনো স্মৃতি। মন্ত্রপাঠের রাত। দুপুর গড়িয়ে সন্ধে। আবার গ্রামের চারিদিকে ছড়াতে লাগল গুজব আজ রাতে শ্মশানে কিছু হবে। রোহান ঠিক করল আর ভয় না পেয়ে তারা আজ দেখবে শ্মশানে কি হয়। দীপন চেঁচিয়ে উঠল, তুই পাগল হয়ে গেছিস নাকি? কাল যা দেখেছিস সেটাই কি যথেষ্ট নয়? সঞ্জয় নিচুস্বরে বলল, আমি রোহানের সাথে যাব, কারণ না দেখলে আমরা সত্যটা জানব কি করে। মেরিনা এবার অবাক করে দিয়ে বলল, আমিও যাব, কারণ আমি জানি ও আমাকে ডাকছে। দীপন রাগে চিৎকার করল, তুই জানিস ওদের কথা মানে মৃত্যু ডাকছে? কিন্তু কেউ শুনল না। রাত বাড়তেই তারা চুপিসারে গেল শ্মশানের কাছে। আকাশে পূর্ণিমার চাঁদ, শ্মশানের চারপাশে বাতাস ভারী, কুকুরের হাউমাউ শব্দ মিলিয়ে গিয়ে নিস্তব্ধতা। হঠাৎই আগুনের শিখা উঠল। আবার ভেসে এলো সেই মন্ত্র, ওম কালিমা, রক্ত পাই মাতা, শক্তি দাও, শক্তি দাও। আলো অন্ধকারের মাঝে ধীরে ধীরে আবির্ভূত হল অগ্নিদেব। তার চোখ দুটো জ্বলছে কয়লার মতো। সে গম্ভীর কণ্ঠে বলল, এসো মেরিনা, তোমার জন্যই আমি অপেক্ষা করছি। চারজন জমে গেল। রোহান বুক চেপে দাঁড়িয়ে থাকলেও কিন্তু সাহস করে চিৎকার করে উঠল, না, মেরিনা কোথাও যাবে না, ও আমার বন্ধু, আমি ওকে ছাড়ব না। অগ্নিদেব হাসল, অজ্ঞ ছোকরা, তোর বইয়ের পাতায় আমাকে খুঁজে পেয়েছিস, তাই আমার দরজায় চলে এসেছিস। এখন থেকে আর ফেরার পথ নেই। চারপাশে আগুনের লেলিহান শিখা উঠল। দীপন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রোহান, আমরা মরব। কিন্তু মেরিনা দাঁড়িয়ে রইল স্থির, তার ঠোঁটে ফিসফিস, আমি যেন আগে থেকেই ওকে চিনতাম। ঠিক তখনই কমলি দিদা এসে হাজির হলেন, হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষ। তিনি গম্ভীর স্বরে মন্ত্র পাঠ করতে লাগলেন, ওম হ্রিং বোং কালিমা, রক্ষা করো, রক্ষা করো। অগ্নিদেব পিছিয়ে গেল এক পা, কিন্তু তার চোখে আগুন জ্বলতে লাগল। তুই আমায় থামাতে পারবি না বুড়ি, এ মেয়েটা আমার, যেভাবেই হোক আমি ওকে নিয়ে যাব। চারজন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এখন শুরু হল শক্তির লড়াই। অগ্নিদেব তান্ত্রিক বনাম এক বৃদ্ধা সাধিকা, কিন্তু এর মাঝখানে দাঁড়িয়ে আছে মেরিনা, কারণ সেই হল শক্তির মূল কেন্দ্রবিন্দু। শ্মশানঘাটে চারদিক জল করছে আগুনের শিখায়। একদিকে অগ্নিদেব তান্ত্রিক, তার গলায় হাড়ের মালা, হাতে রক্তমাখা ত্রিশূল। অন্যদিকে দাঁড়িয়ে কমলি দিদা,
বয়সে বৃদ্ধা হলেও চোখে অদ্ভুত দৃঢ়তা। রোহান, মেরিনা, দীপন আর সঞ্জয় মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আজ রাতে তারা যা দেখবে তা তাদের জীবনের পথ পাল্টে দেবে। অগ্নিদেব গম্ভীর গলায় চিৎকার করে উঠল, ওং কালিমা, রক্তপায়ী দেবী, আমাকে শক্তি দাও। তার কণ্ঠের সাথে সাথে চারপাশে আগুনের শিখা আরও উঁচু হল। কালো ধোঁয়া আকাশ ঢেকে দিল। কমলী দিদা হাত উঁচিয়ে জপ শুরু করলেন, ওম হ্রিং কালী কালী, মহাকালী মা, রক্ষা করো, রক্ষা করো। হঠাৎই বাতাস কেঁপে উঠল। দুই বিপরীত শক্তি একে অপরের দিকে ছুটে গেল। আগুন আর আলো যেন যুদ্ধ শুরু করল। মন্ত্রযুদ্ধ চললেও মেরিনার চোখ স্থির ছিল অগ্নিদেবের দিকে। তার বুক কেঁপে উঠছিল, কিন্তু ভয়ের চেয়ে আকর্ষণটাই বেশি। অগ্নিদেব তার দিকে হাত বাড়িয়ে বলল, এসো, তুমি আমার শক্তির আধার। আমি তোমাকে চিনি, তুমিও আমাকে চিনো। মেরিনার ঠোঁট ফাঁক হল। আমি সত্যিই তোমাকে আগে কোথাও দেখেছি মনে হয়। রোহান চিৎকার করে উঠল, না মেরিনা, ওর কথা শুনবি না, ও শুধু তোকে ব্যবহার করবে। অগ্নিদেব হেসে উঠল বজ্রকণ্ঠে, ছোকরা, তুই জানিস না, এই মেয়ে আমার আগুন, আমার প্রাণ। তুই যতই চেষ্টা করিস সে আমার কাছেই ফিরবে। কমলী দিদা রুদ্রাক্ষের বালা ছুঁড়ে দিলেন বাতাসে। সাথে সাথেই চারপাশে অগ্নিদেবের আগুন এক মুহূর্তের জন্য নিভে গেল। তিনি উচ্চারণ করলেন, ওম বং কালিমা, অসুর বিনাশিনী, তন্ত্র মুক্তি দাও। কিন্তু অগ্নিদেব হঠাৎ ত্রিশূল আছড়ে মাটিতে মারতেই ভয়ঙ্কর শব্দ হল। মাটি ফেটে উঠল, আর সেখান থেকে কালো ধোঁয়ার মতো ছায়া মূর্তি বেরিয়ে এলো। তারা চারদিকে ঘিরে ধরল। দীপন চিৎকার করে উঠল, ওরা কি, ভূত? কমলী দিদা বললেন, এরা হল প্রেত, অগ্নিদেবের দাস। প্রেতগুলো ভয়ানক হাসিতে শ্মশান কাঁপিয়ে দিল। রোহান বুক চেপে দাঁড়িয়ে গেল। সে বইতে লেখা মন্ত্র পড়তে লাগল, ওম কালিমা, রক্ষা করো, অগ্নি থেকে বাঁচাও। হঠাৎই তার বুক থেকে আলো বেরিয়ে এলো। প্রেতগুলো এক মুহূর্তের জন্য থমকে গেল। অগ্নিদেব অবাক হয়ে তাকাল। এই ছেলেটা বইয়ের আসল শক্তি ছুঁয়ে ফেলেছে। কমলী দিদা চেঁচিয়ে উঠলেন, চালিয়ে যা রোহান, মন্ত্র থামাবি না। রোহানের কণ্ঠ কাঁপছিল, কিন্তু সে পড়তে লাগল। আলো আরও উজ্জ্বল হল। এই সময় মেরিনার মাথার ভেতর অদ্ভুত কণ্ঠ ভেসে আসতে লাগল, তুই আমার, তুই যদি আসিস তোদের সবাইকে বাঁচাবো, না হলে মৃত্যু। মেরিনা কেঁদে উঠল, আমি কি করব? যদি যাই তোরা বাঁচবে, যদি না যাই সবাই মরবে। রোহান হাত ধরে বলল, না মেরিনা, তুই গেলে শেষ, ওর হাতে তুই নষ্ট হয়ে যাবি। অগ্নিদেব ভেসে উঠল আগুনের ভেতর থেকে, সিদ্ধান্ত নাও এখনই। কমলী দিদা এক হাতে ত্রিশূল তুলে মন্ত্র পড়তে লাগলেন, ওম হ্রিং ক্রিং কালী কালী, অসুর সংহারিণী, জয় মা। অগ্নিদেব বজ্রকণ্ঠে গর্জে উঠল, ওম কালিমা, রক্ত শক্তি আহ্বান করি। দুই মন্ত্রের সংঘর্ষে শ্মশানের চারপাশ কেঁপে উঠল। গাছ উপড়ে পড়ল, বাতাস ঝড়ের মতো বইতে লাগল। চারজনকে মাটিতে পড়ে যেতে হল। মেরিনা মাঝখানে দাঁড়িয়ে কাঁপছিল। তার চোখে জল, কিন্তু ভেতরে টান আরও প্রবল হচ্ছিল। হঠাৎই দীপন ভয় পেয়ে চিৎকার করে উঠল, আমরা মরব, আমি আর পারছি না। সে দৌড়ে পালাতে লাগল শ্মশান থেকে, কিন্তু এক প্রেত তাকে জড়িয়ে ধরল। সে ভয় কেঁদে ফেলল। অগ্নিদেব হেসে উঠল, ভীরু লোকের জায়গা নেই এখানে। প্রেত এক ঝটকায় দীপনকে মাটিতে ছড়ে ফেলল। সে অচেতন হয়ে গেল। সঞ্জয়, রোহান আর মেরিনার দিকে তাকাল। তার চোখে ভয়ের পাশাপাশি ঈর্ষাও জ্বলছিল। মেরিনা, যদি সত্যিই ওর হয়, তাহলে আমি সারা জীবন তোর ছায়া হয়ে থাকব কেন? রোহান চিৎকার করে উঠল, চুপ কর সঞ্জয়, এখন সময় না। কিন্তু সঞ্জয় এক পা এগিয়ে গেল অগ্নিদেবের দিকে। আমাকে নাও, আমি ওকে ছাড়ব না। যদি ওরই হয় তবু আমি থাকব। অগ্নিদেব মনে মনে ভাবল, হা হা হা, ঈর্ষা হলো আমার সবচেয়ে বড় অস্ত্র। তুই আমার পাশে থাক, আমি তোকে শক্তি দেব।
কমলী দিদা আতঙ্কে চেঁচিয়ে উঠলেন, না সঞ্জয়, ওর ফাঁদে পড়িস না। কিন্তু সঞ্জয়ের চোখ লাল হয়ে গেল। চূড়ান্ত আঘাত। হঠাৎই রোহান শেষ শক্তি দিয়ে মন্ত্র পড়তে শুরু করল, ওম কালী মা, ত্রিনেত্রী মা, রক্ষা করো। তার বুক থেকে আলো বেরিয়ে সোজা অগ্নিদেবের দিকে ধেয়ে গেল। অগ্নিদেব এক মুহূর্তের জন্য পিছিয়ে গেল, তার চারপাশের আগুন কেঁপে উঠল। কমলী দিদা সুযোগ পেয়ে ত্রিশূল ছুঁড়ে মারলেন। ত্রিশূল গিয়ে ঢুকল অগ্নিদেবের বুকের ভেতর। এক ভয়ঙ্কর চিৎকারে আকাশ কেঁপে উঠল। অগ্নিদেব ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। শ্মশানঘাট নিস্তব্ধ হয়ে গেল। প্রেতগুলোও মিলিয়ে গেল বাতাসে। মেরিনা মাটিতে বসে পড়ল। তার চোখে জল, কিন্তু ভেতরে যেন এক অদ্ভুত শূন্যতা। কমলী দিদা হাঁপতে হাঁপতে বললেন, আজ তাকে তাড়ালাম, কিন্তু এটা শেষ না, সে আবার ফিরবে। আর মেরিনা, তুই তার লক্ষ্য। রোহান মেরিনার হাত শক্ত করে ধরল। আমি থাকব, আমি তোকে কোনোদিন ছাড়ব না। দীপন অচেতন, সঞ্জয় দ্বিধায় ভাঙা, আর মেরিনা অগ্নিদেবের ডাকে ভেতরে ভেতরে কাঁপছে। তাদের সামনে আসছে আরও ভয়ঙ্কর বিপদ। পরের সকাল। শ্মশান ঘাটের সেই ভয়ঙ্কর রাতের পর গ্রামে সকাল নেমেছে নীরবে। হাওয়ায় আগের রাতে ধোঁয়া মিশে আছে। পাখির ডাক ভেসে আসে দূর থেকে। মেরিনা ঘরে বসেছিল। তার চোখে গভীর চিন্তা। বুকের ভেতর যেন অদ্ভুত এক টান। রোহান পাশে বসে ফিসফিস করে বলল, মেরিনা, তুই ঠিক আছিস? মেরিনা হেসে উত্তর দিল, হ্যাঁ, আছি। তবে রাতের ঘটনা কিছু ভেতরে ঢুকে গেছে। মনে হচ্ছে আমি শুধু মানুষ না, আমার ভেতর কিছু অদ্ভুত শক্তি আছে। রোহানের চোখ বড় হয়ে গেল। শক্তি? কেমন শক্তি? মেরিনা হাত ধীরে হাতের উপরে রাখল। বাতাস, আগুন, আলো, সবকিছুর প্রতিক্রিয়া আমার সঙ্গে যেন খেলা করছে। মনে হচ্ছে অগ্নিদেবের শক্তি আমার ভেতরে প্রবেশ করেছে। কমলীদেদা এসে বসলেন। তুই সঠিক অনুভব করছিস মেরিনা। অগ্নিদেবের শক্তি শুধু ভয় দেখায় না। তুই যদি মানিস, তাহলে শক্তি ব্যবহার করতে শিখতে হবে। মেরিনা হতবাক হয়ে বলল, শিখতে হবে? তবে কি আমি তার সঙ্গে একই হয়ে যাব? দিদা মাথা নেড়ি বললেন, না, তুই শক্তির ধারক, কিন্তু নিজের মনোবল রাখতে হবে। যদি তুমি ভয়কে জয় করতে পারো, অগ্নিদেবকে হারিয়ে ফেলতে পারবি। রোহান ফিসফিস করে বলল, কিন্তু কেমন করে শিখব? আমি তো কোনো তান্ত্রিক নই। দিদা ধীরে হেসে বললেন, আমি শুধু দেখাব, কিন্তু বাকি সব শক্তি তুই নিজের মধ্যে খুঁজে পাবি। মেরিনা আগুন জ্বালানো শ্মশানের ছোট পাথরের আঙিনায় দাঁড়িয়ে ধীরে ধীরে কমলী দিদার সঙ্গে মন্ত্রচর্চা শুরু করল। দিদা বললেন, ওম রিং ক্রিং কালিমা, শক্তি প্রবাহিত হোক, ভয়কে জয় কর। মেরিনা ধীরে ধীরে তার চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করতে লাগল। তার হাত থেকে হালকা আলো বের হতে শুরু করল। আগুনের শিখা যেন তার ইশারায় নাচতে লাগল। রোহান বিস্ময়ে তাকিয়ে বলল, দেখছিস, তার হাতের আলো আগুনকে নিয়ন্ত্রণ করছে। মেরিনা কেবল চোখ বন্ধ রাখল। তার ভেতর এক অদ্ভুত শান্তি। ভয় আছে, তবে শক্তি আরও প্রবল। রাত্রে মেরিনা আবার স্বপ্নে হারিয়ে গেল। সেই আগুনের শ্মশান, সেই কালো অগ্নিদেব। অগ্নিদেব বলল, আয়, আমি তোর ভেতরে বেঁচে আছি, তোর শক্তি আমার। কিন্তু এবার মেরিনা স্বপ্নে উত্তর দিল, না, তুই আমার শক্তি নিতে পারবি না, আমি নিজের নিয়ন্ত্রণে আছি। স্বপ্নের অগ্নিদেব চিৎকার করে উঠল। মেরিনা ঘুম থেকে জেগে হাসল। হাত থেকে হালকা আলোর ছটা বের হচ্ছিল। রোহান চোখ বড় করে তাকাল। এটা কি সম্ভব? ও নিজের মধ্যে আলো তৈরি করছে। সঞ্জয় ক্রমেই ভেতরে ভেতরে বিভ্রান্ত। তিনি মনে করল মেরিনা শুধুই রোহানের জন্য নয়, তার ভেতর অদ্ভুত শক্তি। সঞ্জয় রাত্রে হঠাৎ একা গিয়ে মেরিনাকে ডাকল, তুই তুই এভাবে শক্তি ব্যবহার করছিস,
তুই কি এসব আগে থেকে জানিস নাকি জেনেও আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলি? মেরিনা চুপ। সঞ্জয়, এটা আমার দায়িত্ব, এটা আমার জীবন। সঞ্জয়ের চোখ লাল হয়ে গেল। আমি সোজা পয়েন্টে আসছি। আমি তোকে চাই, তুই শুধু আমার, আর যদি তুই আমার না হোস তবে সবাই ধ্বংস হবে, এটা জেনে রাখিস। রোহান পাশে এসে দাঁড়িয়ে বলল, সঞ্জয় থাম, তুই কিছু বুঝছিস না। ও শক্তি নিয়ন্ত্রণ করছে নিজের জন্য, কেউ ধ্বংস হবে না। কমলিদিদা একদিন তাকে গ্রাম্য শ্মশানের অগ্নিকূপের পাশে নিয়ে গেল। এখানে তুই পরীক্ষা করবি, ভয়কে জয় কর। অগ্নিদেব যদি ডাকে, তোর ভেতরে শক্তি থাকে, তুই স্থির থাকবি। ধীরে ধীরে তার চোখে অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠছে। অগ্নিদেবের ডাক ভেসে এলো, মেরিনা, তোর কাছে এসো, ও শক্তি আমার। মেরিনা ঠোঁট ফাঁক করে ফিসফিস করল, না, তুই আমার ভেতরে নেই, আমি নিজেই আমার শক্তির অধিকারী। হঠাৎই তার হাত থেকে এক উজ্জ্বল আলো বের হয়ে অগ্নিদেবের উপস্থিতি ছড়িয়ে দিল। শ্মশানের আগুন থমকে গেল। রোহান পাশে এসে হাত ধরে বলল, দেখছিস, তুই পারছিস। আমি তোকে বলেছিলাম না যে তুই নিশ্চয়ই পারবি? মেরিনা চোখে জল নিয়ে হেসে বলল, হ্যাঁ, দেখতে পাচ্ছি রোহান। দুজনের একসাথে শক্তি মিলিয়ে শ্মশানের চারপাশে আগুনের শিখা নিয়ন্ত্রণ করল। সঞ্জয় দীপন দূরে দাঁড়িয়ে দেখছে ব্যাপারটা যে কি ঘটে চলেছে। দীপন বলল, এই শক্তি আমি কখনো দেখিনি। মেরিনা বুঝল, তার ভেতরের শক্তি অগ্নিদেবকে হারিয়ে দিতে পারবে। হাত উঁচু করে ধীরে ধীরে বলল, আমি ভয়কে জয় করি, আমি নিজের নিয়ন্ত্রণে শক্তি নিয়েছি। আলো চারপাশে ছড়িয়ে গেল। অগ্নিদেবের কালো ছায়া ধীরে ধীরে মাটিতে মিলিয়ে গেল। কমলিদিদা হেসে বললেন, সাবাস মেরিনা, তুই নিজের শক্তি চিনে ফেলেছিস। এবার তুই অগ্নিদেবকে রুখতে পারবি, তবে তোকে আরও কিছু কৌশল শিখতে হবে। রোহান কাঁপা গলায় বলল, আমি জানতাম তুই পারবি। মেরিনার চোখে জ্বলে উঠল, আমি নিশ্চয়ই লড়ব, আমাকে জয়ী হতেই হবে। সন্ধ্যা নেমেছে। গ্রামের বাতাস শান্ত। মেরিনা ধীরে ধীরে শক্তি নিয়ন্ত্রণ করতে শিখেছে। রোহান পাশে, সঞ্জয় ও দীপন এখনও ভয় আর ঈর্ষার মধ্যে। এবার সে অগ্নিদেবের সঙ্গে নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত। মেরিনা ও রোহান শক্তি নিয়ন্ত্রণ শিখে শ্মশানঘাট থেকে গ্রামে ফিরে এসেছে। কিন্তু অগ্নিদেব চুপচাপ নয়, সে ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করছে। দূরের পাহাড়ের ছায়ায় অগ্নিদেবের কালো শক্তি মিশে যাচ্ছে বাতাসে। হঠাৎই গ্রামের কয়েকজন মানুষ অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ল। গরু, হাঁস, পাখি সবাই ক্ষুধার্ত এবং অস্থির। কমলিদিদা কপালে ভাঁজ দিয়ে বললেন, অগ্নিদেব ফিরেছে, সে প্রতিশোধ নিচ্ছে। এবার তার লড়াই আরও ভয়ঙ্কর হবে। গ্রামের লোকেরা আতঙ্কিত হয়ে গেছে। রাতের অন্ধকারে কেউ ঘর থেকে বের হয় না। শিশুরা কাঁপছে, বৃদ্ধরা মন্ত্র পাঠ করছে। দীপন বলল, আমি তো বলেছি আমরা এই গ্রামে আসব না, এখন সব ধ্বংস। সঞ্জয় চিৎকার করে বলল, এখন বুঝলাম শক্তি থাকলেও মেরিনা একা, আমাদেরও কি সাহায্য করতে হবে? রোহান বলল, হ্যাঁ, আমরা চাই বা না চাই তাকে রক্ষা করতে হবে, না হলে গ্রাম ধ্বংস হবে। মেরিনা ঘাড় তুলে বলল, আমি একা পারব না, তোমরা আমার সঙ্গে থাকো, আমরা একসাথে লড়ব। অগ্নিদেবের ফাঁদ। এক রাতে অগ্নিদেব হঠাৎ মেরিনাকে স্বপ্নে ডেকেছে। সেখানে আগুনের সমুদ্র, কালো ধোঁয়া আর ভেসে ওঠা প্রেত। অগ্নিদেব বলল, আয় মেরিনা, তোর ভেতর আমার শক্তি আছে, তাছাড়া তুই অসম্পূর্ণ। মেরিনা ভয়ে কেঁপে উঠল, কিন্তু এবার সে ভয়কে জয় করতে শিখেছে। আমি আমার শক্তি নিজের নিয়ন্ত্রণে রাখব, আমি তোর দাসী নই। অগ্নিদেব হেসে বলল, ভালো, তবে এই লড়াই তোমার সীমা পরীক্ষা করবে, বন্ধুরা বাঁচবে কিনা তা দেখব। এক রাতে গ্রামে অগ্নিদেবের প্রেতবাহিনী ঢুকে পড়ল। গরু, হাঁস, মানুষ সব কিছু অস্থির। মেরিনা, রোহান, কমলিদিদা শ্মশানঘাটের দিকে ছুটল। প্রতিটি প্রেত তাদের পদ আটকাচ্ছে। মেরিনা তার হাত থেকে আলো বের করল। প্রেতেরা একে একে মিলিয়ে গেল। রোহান চিৎকার করে বলল,
চল মেরিনা, একসাথে শক্তি ব্যবহার করি। দিদা বললেন, ভিত্তি ধরে রাখো, একত্রে শক্তি আরও প্রবল হয়। সঞ্জয় এবার ভয় আর ঈর্ষার মধ্যে। সে হঠাৎ বলে, আমি একা যাব, মেরিনা তুই আমার সাথে শক্তি ভাগ কর। মেরিনা বলল, সঞ্জয় তুই যদি আসিস ভয়কে নিয়ন্ত্রণ করতে শেখ। সঞ্জয় একপাশে দাঁড়িয়ে হালকা আলো বের করল, কিন্তু তার শক্তি অস্থির। দীপন চিৎকার করে বলল, ভয় পেয়ে গেলে সব শেষ, শক্তি নষ্ট হয়ে যাবে। মেরিনা হাত বাড়িয়ে বলল, আমরা একসাথে, যদি কেউ ভয়ে পড়ে আমি তার পাশে থাকব। এই বন্ধুত্বের দৃঢ়তা অগ্নিদেবকে ধাক্কা দিল। অগ্নিদেব তার পূর্ণ শক্তি ব্যবহার করে এলো। তার চারপাশে আগুন, ঝড়, কালো ধোঁয়া। তোরা সাহসী, তবে শক্তি নিয়ে লড়াই করলে আমি বেশি ক্ষোভ দেখাব। মেরিনা ভয় পেল না। তার হাত থেকে আলো বের হয়ে অগ্নিদেবের আগুনকে নিভিয়ে দিল। রোহান পাশে দাঁড়িয়ে তার শক্তি যোগ করল। কিন্তু অগ্নিদেব হঠাৎ বলে উঠল, আমি শুধু শক্তি হারাই নেই, আমি কিছু দিতে চাই। কেউ যদি আমার ডাকে আসে সে চিরদিন আমার হবে। মেরিনার চোখ কেঁপে উঠল। রোহান চিৎকার করে বলল, মেরিনা, ওর কথা শুনিস না। মেরিনা তার শক্তি বাড়িয়ে প্রেতবাহিনীকে এক মুহূর্তে মিলিয়ে দিল। প্রতিটি প্রেত বাতাসের মতো ভেসে গেল। সঞ্জয় দীপন চোখ বড় করে তাকিয়ে রইল। দীপন বলল, এ কি সম্ভব? কেউ এমন শক্তিশালী হতে পারে? মেরিনা ফিসফিস করে বলল, এ শক্তি আমার ভেতর থেকেই এসেছে, আমি অগ্নিদেবকে হারাতে শিখেছি। রোহান গর্বে বলল, আমি জানতাম তুই পারবি। যুদ্ধের শেষে অগ্নিদেব দূরে চলে গেল, কিন্তু সে বলল, এটা শেষ নয়, আমি আবার ফিরে আসব এবং আমি সব শক্তি একত্র করব। তোদের কত ক্ষমতার, আমার কত ক্ষমতা তা দেখা যাবে। মেরিনা তার শক্তি নিয়ন্ত্রণ করতে শুরু করল। রোহান পাশে দাঁড়িয়ে হাত ধরে বলল, আমি সবসময় থাকব, কখনো ছাড়ব না। কোমলি দিবা ফিসফিস করে বললেন, আজ তুই লড়েছিস, কিন্তু প্রতিশোধের আগুন এখনও নিভে যায়নি। সময় আসবে, তখনই সবচেয়ে বড় পরীক্ষা হবে। রতনপুর গ্রামে আগের রাতের শান্তি ছিল আংশিক। গ্রামের লোকেরা এখনও ভয় ও অনিশ্চয়তার মধ্যে। গরু, হাঁস এবং পশুপাখি অস্থির। কিছু অদ্ভুত শব্দ, বাতাসে আগের রাতের আগুনের গন্ধ। মেরিনা বুঝতে পারল, অগ্নিদেব এখন পুরো শক্তি নিয়ে ফিরে এসেছে। রোহান পাশে দাঁড়িয়ে বলল, মেরিনা প্রস্তুত থাক, এবার বড় লড়াই, আমি তোকে ছেড়ব না। মেরিনা মাথা নেড়ে বলল, আমি জানি, এবার আমাদের পরীক্ষা হবে। সন্ধ্যের দিকে গ্রামের চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে গেল। আকাশ অন্ধকার, পাহাড় থেকে আগুনের শিখা বেরিয়ে এলো। হঠাৎই অগ্নিদেব আবির্ভূত হল। তার চোখ লাল, গলায় হাড়ের মালা, হাতে আগুন মাখা ত্রিশূল। এবার শেষ লড়াই, শক্তি আমার, কেউ রুখতে পারবে না। মেরিনা চোখ বন্ধ করে ধীরে ধীরে বলল, আমি ভয়কে জয় করেছি, এবার তুমি হারবে। রোহান পাশে এসে হাত ধরে বলল, চল একসাথে শক্তি ব্যবহার করি। প্রথম সংঘর্ষ। অগ্নিদেব আগুনময় ত্রিশূল আছড়ে মেরিনার দিকে। মেরিনা আলো দিয়ে প্রতিরোধ করল। তাদের চারপাশে বাতাস কেঁপে উঠল। সঞ্জয় ও দীপন দূরে দাঁড়িয়ে নিজেদের ভয়ের মধ্যে লড়ছে। দীপন চিৎকার করে বলল, ওরা কি প্রাণী নাকি ভূত, এত শক্তি? সঞ্জয় ফিসফিস করে বলল, আমাদের শক্তি এখনও মেরিনার পাশে আছে। মেরিনা হাত উঁচু করে শক্তি মিলিয়ে অগ্নিদেবের আগুন নিভিয়ে দিল। রোহান পাশে দাঁড়িয়ে নিজের শক্তি যোগ করল। কোমলি দিদার নির্দেশনা। কোমলি দিদা চিৎকার করে বললেন, মেরিনা, রোহান, আলো একত্রিত করো, তবেই শক্তি বাড়বে তোমাদের। মেরিনা ধীরে ধীরে চোখ বন্ধ করে বলল, ভয় নয়, শক্তি, আমি নিজের নিয়ন্ত্রণে। রোহান কণ্ঠে বলল, আমরা একসাথে, ভয়কে হারাব। তাদের মিলিত শক্তি অগ্নিদেবের আগুন শিখা থামিয়ে দিল। অগ্নিদেব ক্ষিপ্ত হয়ে প্রেতবাহিনী পাঠাল। কালো ছায়ামূর্তি গ্রামের চারপাশে ছড়াল। মেরিনা হাত বাড়িয়ে আলো বের করল। প্রেতবাহিনী মিলিয়ে গেল বাতাসে। রোহান পাশে দাঁড়িয়ে শক্তিযোগ করল। সঞ্জয়, দীপন এখনও ভয় ও দ্বিধার মধ্যে। দীপন ফিসফিস করে বলল, আমি পারছি না, আমার শরীর কাঁপছে। মেরিনা তার হাতে হাত রাখল। চিন্তা করো না, আমরা একসাথে, যতক্ষণ আছি আমাদের কেউ হারাতে পারবে না। বন্ধুত্বের এই দৃঢ়তা অগ্নিদেবকে ধাক্কা দিল। অগ্নিদেব সম্পূর্ণ শক্তি নিয়ে হামলা চালাল। তার চারপাশে আগুনের সিঁড়ি, বজ্রপাত, ধোঁয়ার ছায়া। মেরিনা হাত উঁচু করে বলল, আমি আমার শক্তি নিয়ন্ত্রণ করি, ভয়কে হারাই। রোহান পাশে দাঁড়িয়ে তার শক্তি মিলিয়ে আগুন নিভিয়ে দিল। প্রেতবাহিনী ভেঙে পড়ল। অগ্নিদেব চিৎকার করে বলল,
এই তো সবে লড়াই শুরু, আমি আবার ফিরে আসব। সঞ্জয় ভয় পেয়ে গিয়ে বলল, আমি আর পারছি না। মেরিনা তার দিকে হাত বাড়িয়ে বলল, চিন্তা করো না, আমরা একসাথে, ভয়কে শক্তিতে রূপান্তর করো। সঞ্জয় ও দীপন ধীরে ধীরে শক্তি তৈরি করতে শিখল। এবার তারা মেরিনার পাশে দাঁড়াল। রোহান চিৎকার করে বলল, এবার আমরা একসাথে, কেউ আর আমাদের হারাতে পারবে না। অগ্নিদেব সব শেষ শক্তি ব্যবহার করে এলো। তার আগুন, বজ্র, ধোঁয়া সব মিলিয়ে গ্রামকে হুমকির মধ্যে ফেলে দিল। মেরিনা, রোহান, সঞ্জয় ও দীপন একত্রিত হয়ে শক্তি মিলাল। মেরিনার আলো আগুনের মধ্যে প্রবেশ করল। প্রতিটি প্রেতবাহিনী মিলিয়ে গেল। অগ্নিদেব অবাক হয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমার সাথে ক্ষমতার লড়াই করিস? এর ফল কিন্তু ভালো হবে না, এই আমি বলে দিলাম। শুধু আজ তোর বন্ধুরা আছে বলে বেঁচে গেলি, কিন্তু রোজ রোজ কে বাঁচাবে তোকে সেটা আমি দেখব। আজ তোর বন্ধুরা তোকে শক্তি দিয়েছে, তাই আমি হেরে গেলাম, কিন্তু আমি যতক্ষণ না তোকে হারাচ্ছি আমিও ছাড়ব না। মেরিনা হাঁপাতে হাঁপাতে বলল, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি তা হতে দেব না, তুমি আর গ্রামে আঘাত করতে পারবে না। অগ্নিদেব ধোঁয়ার মতো মিলিয়ে গেল, কিন্তু সে বলল, আমি ফিরে আসব, এবার চূড়ান্ত প্রতিশোধ। মেরিনা, তুই আমার লক্ষ্য। মেরিনা শক্তি নিয়ন্ত্রণ করে বলল, আমি আমার নিজের নিয়ন্ত্রণে আছি, তুই আর আমাকে ভয় দেখাতে পারবি না। রোহান পাশে এসে হাত ধরে বলল, আমি সব সময় তোর পাশে আছি আর সারা জীবন থাকব, কখনো ছেড়ে যাব না। কোমলী দিদা ফিসফিস করে বললেন, আজ তুই লড়েছিস, কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি। গ্রামে রাত নেমেছে, হাওয়ায় আগের রাতের আগুনের গন্ধ, পাহাড়ের ছায়া অদ্ভুতভাবে ঘন। হঠাৎই অগ্নিদেব আবির্ভূত হল। তার চোখ লাল, গলায় হাড়ের মালা, হাতে আগুন মাখা ত্রিশূল। এবার শেষ লড়াই, ভয়ঙ্কর আমার শক্তি, কেউ রুখতে পারবে না। মেরিনা চোখ বন্ধ করে ধীরে ধীরে বলল, হে কালী মা, আমাকে শক্তি দাও, এই নররাক্ষসটার সাথে লড়াই করার সাহস দাও। রোহন পাশে এসে হাত ধরে বলল, চল একসাথে শক্তি ব্যবহার করি। অগ্নিদেব ত্রিশূল আছড়ে মারল মেরিনার দিকে। মেরিনা আলো দিয়ে প্রতিঘাত করল। রোহন পাশে দাঁড়িয়ে শক্তি মিলিয়ে আগুন নিভিয়ে দিল। সঞ্জয় ও দীপন দূরে দাঁড়িয়ে ভয় ও দ্বিধার মধ্যে। দীপন চিৎকার করে বলল, এটা কি সম্ভব, এত শক্তি একসাথে? মেরিনা হাত উঁচু করে শক্তি মিলিয়ে প্রেত বাহিনীকে ছত্রভঙ্গ করল। রোহন পাশে দাঁড়িয়ে তার শক্তি যোগ করল। কমলী দিদা বললেন, মেরিনা, তোমার শক্তি গুরুত্বপূর্ণ, তবে সতর্কতা দরকার। তুমি শক্তিশালী, কিন্তু অগ্নিদেব চূড়ান্ত প্রতিশোধের জন্য তৈরি। মেরিনা ফিসফিস করে বলল, আমি জানি, এবার লড়াই আমার নিয়ন্ত্রণে। রোহন বলল, আমরা সবসময় তোর পাশে থাকব। অগ্নিদেব সব শেষ শক্তি ব্যবহার করার জন্য উদ্ধত হয়ে এলো। তার চারপাশে আগুন, বজ্রপাত, ধোঁয়া। মেরিনাকে চেঁচিয়ে বলে উঠল, তুই আমার কাছে আয়, আমরা সব লড়াই একসঙ্গে জয় করব। আমাদের শক্তির মোকাবিলা করে এমন সত্যিকরও নেই এই পৃথিবীতে। আয় মেরিনা, আয়। মেরিনা ধীরে ধীরে বলল, তোর এই শখ কোনোদিন পূরণ হবে না। তুই ভাবলি কি করে যে আমি তোর মতো এক দানবীর সঙ্গ দেব? তুই আর আমাকে ভয় দেখাতে পারবি না। রোহন পাশে দাঁড়িয়ে বলল, আমরা একসাথে ভয়কে জয় করব। সঞ্জয়ও দীপনও পাশে দাঁড়িয়ে। সঞ্জয় এবার ভয় পেয়েছে, দীপনও দ্বিধার মধ্যে। মেরিনা তাদের দিকে হাত বাড়িয়ে বলল, আমরা একসাথে যদি থাকি কোনো ক্ষমতা নেই আমাদের হারায়। বন্ধুত্ব ও সমর্থন অগ্নিদেবকে ধাক্কা দিল। তার আগুনের শক্তি ক্রমশ কমতে শুরু করল। মেরিনা আলো দিয়ে অগ্নিদেবের আগুন নিভিয়ে দিল। রোহন শক্তি যোগ করল। সঞ্জয় ও দীপনও মিলিয়ে প্রেত বাহিনীকে ধ্বংস করে দিল। অগ্নিদেব চিৎকার করে বলল, আমি হেরে যাচ্ছি, কিন্তু শেষ আমি দেখে ছাড়ব, আমি ফিরে আসব। মেরিনা মাথা উঁচু করে বলল, তুই যদি ১০০ বার ফিরে আসিস, আমরা তোকে ১০০ বারে হারাবো, কারণ আমাদের ঐক্য যতদিন আছে আমাদের কেউ হারাতে পারবে না। অগ্নিদেব ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু সে বলল, এবার তোর বন্ধুরা হারবে, তুই আমার উদ্দেশ্য। রাত শেষে মেরিনা, রোহন, সঞ্জয় ও দীপন একত্র। তাদের বন্ধুত্ব ও সমর্থনই তাদের শক্তি। সঞ্জয় বলল, আমি বুঝেছি, শক্তি শুধু একজনের নয়, আমরা একসাথে থাকলে এ লড়াই জয় করতে পারি। মেরিনা চোখ বন্ধ করে বলল, আমাদের ঐক্য অগ্নিদেবকে হারিয়েছে, এখন আমাদের শক্তি আরও বৃদ্ধি পাবে।
মেরিনা শক্তি নিয়ন্ত্রণ করার প্রস্তুতি নিচ্ছে। রোহন পাশে, সঞ্জয় ও দীপন তার পাশে। গ্রামে শান্তি নেই, বাতাসে অগ্নিদেবের হুমকি। মেরিনা ফিসফিস করে বলল, আমি জানি, শেষ লড়াই এলো বলে। রোহন বলল, আমরা সবাই একসাথে লড়ব, কেউ কারো হাত কখনো ছাড়ব না। গ্রামের আকাশ কালো মেঘে ঢেকে গেছে। হাওয়ার শব্দে মনে হচ্ছে শ্মশানের বাঁশিগুলো বেজে উঠছে। চারদিক কাঁপছে। মেরিনা, রোহান, সঞ্জয় আর দীপন দাঁড়িয়ে আছে শ্মশান ঘাটের মাঝখানে। চারপাশে মাটির প্রদীপ নিভে গেছে। কমলিদিদা দূরে দাঁড়িয়ে চোখে আতঙ্ক নিয়ে তাকিয়ে। হঠাৎ অগ্নিদেব আবির্ভূত হল। চোখ লাল, শরীর আগুনে জ্বলছে, হাতে ত্রিশূল। তার কণ্ঠে বজ্রধ্বনি, এবার শেষ, তুই আমাকে থামাতে পারবি না। এই গ্রাম, এই মানুষ সব আমার। মেরিনা সোজা দাঁড়িয়ে চোখ বন্ধ করল। তার কণ্ঠ শান্ত, তুই আমাকে থামাতে পারবি না। তার হাত থেকে আলো বেরিয়ে আগুনের ঢেউয়ের সঙ্গে ধাক্কা খেল। মুহূর্তে শ্মশান কেঁপে উঠল। রোহান দৌড়ে এসে মেরিনার হাত ধরল। তুই একা নোস, আমিও আছি। সঞ্জয় ও দীপনও কাছে এগিয়ে এলো। সঞ্জয় চিৎকার করে বলল, আমরা একসাথে। চারজনের শক্তি মিলে অগ্নিদেবের আগুন কিছুটা পিছিয়ে গেল, কিন্তু সে আবার প্রেত বাহিনী ডেকে আনল। হাজারো কালো ছায়া ছুটে এলো তাদের দিকে। মেরিনা হাত উঁচু করে আলো ছুড়ল, প্রেতগুলো ভস্ম হয়ে গেল। রোহান শক্তি মিলিয়ে সুরক্ষার ঢাল তৈরি করল। দীপন সাহস সঞ্চয় করে বলল, আজ ভয় নেই, আজ যদি মরতেই হয় আমরা একসাথে মরব। অগ্নিদেব হাসল ভয়ঙ্করভাবে, তোমরা ভাবছ এভাবে আমাকে হারাতে পারবে? আমি চিরন্তন, আমি সত্য। সে বজ্রপাত নামাল। আকাশ ছেড়ে আগুন নেমে এলো। শ্মশানের গাছগুলো জ্বলে উঠল। মেরিনার দাঁতে দাঁত চেপে দাঁড়াল। তার শরীর থেকে আলো বেরিয়ে বজ্রপাতকে থামাল। কিন্তু প্রতিবার আলো ছুটতে তার দেহ কাঁপছিল। কমলিদিদা কাঁপা গলায় বললেন, মেরিনা, শোন, শক্তি শুধু ব্যবহার করলে হবে না। অগ্নিদেবের সঙ্গে তোর আত্মার বাঁধন তৈরি হয়েছে। তাকে শেষ করতে হলে তোর জীবনও দিতে হবে। সবাই স্তব্ধ হয়ে গেল। রোহান চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না, অন্য কোনো পথ আছে। মেরিনা চোখ বন্ধ করে শান্ত কণ্ঠে বলল, না রোহান, এটাই শেষ পথ। সে রোহানের দিকে তাকাল, চোখে জল, ঠোঁটে অদ্ভুত হাসি। তুই আমাকে প্রথম দিন কলেজে বলেছিলি, ভয় পেলেও হাত ছেড়িস না। আজ আমি ভয় পাচ্ছি, তবু ছাড়ছি না আর। যদি আমাদের দেখা না হয়, মনে রাখবি তো রোহান? রোহনের চোখে জল, সে কোনো কথা বলতে পারল না। মেরিনা দুই হাত আকাশের দিকে তুলল। তার চারপাশে আলো ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগল। রোহান দৌড়ে এসে তাকে আঁকড়ে ধরল। না মেরিনা, আমাকে ছেড়ে যাবি না। মেরিনা ধীরে ধীরে বলল, আমি যাচ্ছি না, আমি রয়ে যাচ্ছি তোমাদের ভেতরে, তোমাদের সাহসে, তোমাদের বন্ধুত্বে। তার শরীর থেকে আলো বিস্ফোরিত হল। অগ্নিদেব আর প্রেত বাহিনী ধ্বংস হয়ে গেল। গ্রামে আবার শান্তি ফিরে এলো। কিন্তু মেরিনা, তার শরীর ধীরে ধীরে ধূসর হয়ে মিলিয়ে যেতে লাগল। শুধু রোহানের হাতে তার ঠান্ডা আঙুল রয়ে গেল কিছুক্ষণ। রোহান হাহাকার করে কাঁদল, মেরিনা, না, আমাকে ফেলে যাবি না। অগ্নিদেবের শেষ চিৎকার ধোঁয়ার মতো মিলিয়ে গেল। গ্রামের আকাশ পরিষ্কার হল। পাখিনা আবার ডাকতে শুরু করল। মানুষ বাইরে বের হয়ে এলো। শান্তির নিঃশ্বাস নিল। কিন্তু রোহানের কণ্ঠ ভেঙে যাচ্ছিল, তুই আমার হৃদয়, তুই ছাড়া আমি কিচ্ছু না। সঞ্জয় ও দীপানও কাঁদছিল। তাদের চোখে ভয় নয়, গভীর শ্রদ্ধা। কমলিদিদা ধীরে এগিয়ে এসে বললেন, মেরিনা শক্তির প্রকৃত অর্থ বুঝেছে। সে নিজের জীবন দিয়েই গ্রামকে বাঁচিয়েছে। এটাই তন্ত্র সাধনার সত্য। রোহান চুপ করে আকাশের দিকে তাকাল। মেঘ সরে গিয়ে পূর্ণিমার আলো পড়ছে। সেই আলো যেন মেরিনার মুখের মতোই কোমল, উজ্জ্বল। রোহান ফিসফিস করে বলল, তুই নেই, কিন্তু তুই আছিস আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুতে, প্রতিটি সাহসে। গ্রামে শান্তি ফিরে এলো। অগ্নিদেব চিরতরে হারাল, কিন্তু সেই শান্তির মূল্য হল
মেরিনার জীবন। রোহান প্রতিদিন শ্মশানের পাশে যায়। সে মাটিতে হাত রাখে, আকাশের দিকে তাকায় আর ফিসফিস করে, আমি তোকে প্রতিশ্রুতি দিয়েছিলাম হাত ছাড়ব না, আজও ছাড়িনি, তুই আছিস আমার ভেতরে। গ্রামের লোকেরা মেরিনার নাম কিংবদন্তি হিসেবে মনে রাখল। শিশুরা বড় হয়ে শিখল সাহস মানেই ভয় না পাওয়া নয়, বরং ভয়কে জয় করা। মেরিনা সেই সত্য প্রমাণ করে গেল। রোহান দাঁড়িয়ে আছে একা, চোখে অশ্রু, কিন্তু ঠোঁটে মৃদু হাসি নিয়ে। তাহলে বন্ধুরা, এই ছিল রতনপুরের অভিশাপ। মেরিনার আত্মত্যাগ কি সত্যিই সেই অভিশাপকে চিরতরে মুছে দিতে পারল, নাকি অগ্নিদেবের সেই শেষ কথা আমি ফিরে আসব শুধুই একটা ফাঁকা হুমকি ছিল না? রোহান আজও সেই শ্মশানের পথে দাঁড়ায়, তার চোখে অতীতের জ্বলন্ত স্মৃতি আর বুকের ভেতরেই এক অপূরণীয় শূন্যতা। সেই শূন্যতা কি কোনোদিন পূর্ণ হবে, নাকি সেই বইয়ের প্রতিটি পাতা ইঙ্গিত করছে এক নতুন আরও ভয়ঙ্কর শুরুর? আসলে কিছু রহস্য হয়তো সমাধান হয় না, শুধু আকার বদলায়। রতনপুরের মাটিতে হয়তো শান্তি ফিরেছে, কিন্তু আমাদের মনে এই প্রশ্নটা থেকেই গেল, রোহান কি তার প্রতিজ্ঞা রাখতে পারবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, মেরিনার শেষ মুহূর্তের সেই হাসি কি কোনো এক অদেখা ভবিষ্যতের বার্তা দিয়েছিল? এই গা ছমছমে যাত্রায় আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গল্পের প্রতিটি মোড়, প্রতিটি টান কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মতামত আমাদের কাছে এক অমূল্য সম্পদ। আরও একটি নতুন রহস্য, নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আমরা আবার আসছি। সেই ভয়ঙ্কর সাসপেন্স মিস করতে না চাইলে এক্ষুনি আমাদের চ্যানেল রেড ব্লাডকে সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টা আইকনটি টিপে দিন। ততক্ষণের জন্য চারপাশে চোখ কান খোলা রাখুন, কারণ রহস্য লুকিয়ে আছে আপনার খুব কাছেই। শুভরাত্রি বন্ধুরা।